এবং এখন তিনি নতুন করে তার সেই স্থগিত রাখা প্রজেক্ট ফ্রিডমকে শুরু করতে চাইছেন। তিনি বলছেন হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ এবং অন্যান্য যে সামরিক সক্ষমতা আছে সেগুলো এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া অন্য জাহাজগুলোকে, বাণিজ্যিক জাহাজগুলোকে সমর্থন দিবে এবং সেটাকে তিনি পুনরায় চালু করবেন। আরো অনেকগুলো কথা তিনি সর্বশেষ বলেছেন ফক্স নিউজকে, সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ ট্রাম্পের এই কথার উপর ভিত্তি করেই পরবর্তীতে ইরানের পদক্ষেপ কি হবে, আমেরিকার পদক্ষেপ ইরানে কি হতে পারে, আমেরিকা আর কোথায় কোথায় কি করতে যাচ্ছে, এগুলোকে আজকের আলোচনায় নিয়ে আসবো। তার আগে আপনাদের কাছে কয়েকটা রিকোয়েস্ট থাকবে। একটা হচ্ছে যে আমাদের সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেহেতু আমি লাইভ করি, লাইভের জন্য আমার নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। যেমন ধরেন বাসার যেখান থেকে বাসায় বসে লাইভ করি সেটা যথেষ্ট সুন্দর সাউন্ড, আপনারা সেখান থেকে ভালো পান, কিন্তু অনেক সময় বাইরে বিভিন্ন জায়গায় বসে লাইভ করতে হয়, তখন এই সাউন্ডে কিছু কিছু সমস্যা হতে পারে। আমি যেহেতু প্রফেশনাল ভাবে একটা স্টুডিও ব্যবহার করি না, করতে পারি না আমার কাজের কারণে, এজন্য আপনাদের কাছে প্রশ্ন যে আজকের এই লাইভে কোনো ধরনের সমস্যা আপনারা ফিল করছেন কিনা। আর আমাদের এই সরওয়ার আলম হিসেবে আমরা যে কোর্সগুলো পরিচালনা করছি, যার মধ্যে আমাদের ফ্ল্যাগশিপ কোর্স হচ্ছে ফ্যাক্ট চেকিং, যেটাতে এখনো পর্যন্ত প্রায় 200 শিক্ষার্থী এ পর্যন্ত তাদের কোর্স সম্পন্ন করেছেন এবং বিভিন্নভাবে তারা তাদের প্রফেশনাল লাইফে, ফ্যাক্ট চেকিং এর সাথে জার্নালিজমের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের প্রফেশনাল লাইফে তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট রিলেটেড ডাটা এবং ডাটা সংগ্রহ করে সেগুলোর প্রজেক্ট লেখা, সেগুলোর রিপোর্ট লেখা, এরকম অনেকগুলো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি, যেগুলো তাদের এই ফ্যাক্ট চেকিং কোর্সে উপকৃত করেছে। সুতরাং এই ধরনের কোর্স আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির দরকার। আপনি অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং দরকার, অনলাইন থেকে কোনো কিছু নেয়ার ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং দরকার, কোনো কিছু শেয়ারের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং দরকার, আর হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে, রিপোর্ট লেখার ক্ষেত্রে, আপনার চাকরির বিভিন্ন বিষয় সম্পর্কে আরো ভালোভাবে সেগুলো ডাটা যাচাই বাছাই করার ক্ষেত্রেও ফ্যাক্ট চেকিং দরকার। এজন্য আমাদের এই ফ্যাক্ট চেকিং কোর্সে যারা এখনো ভর্তি হননি বা হতে চাচ্ছেন, তাদেরকে আমরা এই ফ্যাক্ট চেকিং কোর্স, জার্নালিজম কোর্স এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সবগুলোই চলছে। প্রত্যেক মাসে আমাদের নতুন নতুন কোর্স শুরু হচ্ছে, সেই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। এই ভিডিওর লিংকে আমি, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। এবার আসি আমাদের আসল আলোচনায়। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখন তিনি ইরানের উপরে বিরক্ত। ইরানের উপরে তিনি বিরক্ত। কেন বিরক্ত? কারণ হচ্ছে ইরান তার সাথে হচ্ছে কোনো নেগোসিয়েশনে আসছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যদি নিজেকে প্রশ্ন করি কার উপরে বিরক্ত? ভাই, সারা বিশ্ব ট্রাম্পের উপরে বিরক্ত। কারণ কি? কারণ হচ্ছে সে এই ইরান যুদ্ধটা শুরু করার পরে বিশ্বকে হরমুজ প্রণালীতে আটকে রেখেছে। শুধু আমি না, ইউরোপের বড় বড় দেশগুলো থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী তো আগে আটকা ছিল না, ইরান আটকেছে ঠিক আছে, কিন্তু সেটার পিছনে প্রভাবকের ভূমিকা রেখেছে কে? সেটার পিছনে মূল কাজ করেছে কে? সেটার পিছনে মূল কাজগুলো করেছে কে? সেটার পিছনে আসল যে হচ্ছে ওই যে কি বলে বানরের লেজে আগুন দেওয়ার কাজটা করেছে কে? ট্রাম্প। এখন সে বলছে যে আমি আসলে ইরানের উপর থেকে বিরক্ত। তার বিভিন্ন ধরনের বক্তব্য আছে, তার কথা বাক্যের অর্ধেকটা শুনলে আপনার মনে হবে যে সে বলছে হ্যাঁ আমি এই যুদ্ধ শেষ করে দেব, বাকি অর্ধেকটা শুনলে আপনার মনে হবে যে সে বলছে যে আমি ইরানকে শেষ করে দেব। তো এই ধরনের বক্তব্য সে নিয়ে আসে, সেইগুলোর দিকে আমি যাচ্ছি না। যেমন সে বলছে যে ইরান আমাদেরকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের এই যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম যেগুলো আছে সেগুলো মাটির এত নিচে, এত ধ্বংসস্তূপের নিচে আছে যে সেগুলোকে আমরা খুঁড়ে বের করতে পারছি না। এই আমেরিকা তুমি আসো, আমার এই মাটির নিচ থেকে এই ইউরেনিয়াম গুলোকে হচ্ছে উপরে তুলে নিয়ে আসার জন্য তোমার হেল্প দরকার। এটা নাকি ইরান ট্রাম্পকে বলছে। মানে কি বলবো এটাকে? অর্থাৎ ফাইজলামির আর কোন লেভেলে গেলে এটা বলতে পারে? ভাই, যেই দেশ মাটির নিচে
গর্ত করে বা মাটির নিচে হচ্ছে সে এরকম একটা বিশাল স্থাপনা তৈরি করতে পারে 100 মিটার নিচে গিয়ে, এরকম স্থাপনা যার এত সারা বিশ্বের কি বলে নিষেধাজ্ঞায় পড়ার পরেও 40 বছর ধরে নিষেধাজ্ঞায় থাকার পরেও বাইরের থেকে একটা সুতাও কিনতে পারে না যে ইরান, সেই ইরান যদি মাটির নিচে একটা দুটো শহরে না 5-7টা শহরে তার এই পরমাণু স্থাপনাগুলো তৈরি করতে পারে, সেই স্থাপনায় আমেরিকা হামলা করছে, আমেরিকা হামলা করবে, সেই হামলায় তাদের স্থাপনা ধ্বংস হবে, সেই ধ্বংসস্তূপের নিচে তাদের পরমাণু ইউরেনিয়াম গুলো হচ্ছে আটকা পড়বে, আর সেটার জন্য আমেরিকাকে ডাক দেবে, এই আমেরিকা আসো 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 আমার এগুলোকে তুমি তুলে নিয়ে যাও। এখন ট্রাম্পের এই ধরনের বক্তব্যগুলো আছে। এখন এই বক্তব্যগুলোকে একেবারে ফেলে দেওয়ার মতো না, কিছু কিছু তো আপনার ফেলে দিতে হবে। কিছু কিছু বক্তব্য, যেমন সে বলছে কি যে আমি ভেনেজুয়েলাকে আমাদের 51তম অঙ্গরাজ্য বানাবো, ভেনেজুয়েলাকে 51তম অঙ্গরাজ্য বানাবো, কানাডাকে 52তম অঙ্গরাজ্য বানাবো, এই ধরনের বক্তব্যগুলো আছে। সে ঘোষণা দিচ্ছে, অঙ্গরাজ্য বানানো এত সহজ না আমেরিকার জন্য, কিন্তু সে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে ভেনেজুয়েলার সাথে আমি এখন যে আচরণটা করব সেই আচরণটা হবে আমার 51 নম্বর অঙ্গরাজ্যের সাথে আমি যে ধরনের আচরণ করি সেটা। অর্থাৎ সে নিজের মতো করে তার পাসপোর্ট ব্যবহার করলো, এটা করলো সেটা করলো, কিন্তু তেল গ্যাস বাইরের থেকে তার নিরাপত্তা বা সামরিক হস্তক্ষেপ সেগুলোতে আমি আমার পুরো চাপটা তার উপরে রাখবো, এটা সে করতে চাইছে। এ ধরনের ঘোষণা আজকে বা এ ধরনের একটা কথা আজকে সে বলেছে, ভেনেজুয়েলাকে সে অঙ্গরাজ্য করতে চায়। এই ভেনেজুয়েলাকে অঙ্গরাজ্য করা ছাড়াও তার আরো কতগুলো কাজ আছে। তিনি বলছেন যে ট্রাম্পের বক্তব্য যে ইরান আমেরিকাকে, আমেরিকার যে প্রস্তাব সেই প্রস্তাবের বিপরীতে 4 দিন পরে আমেরিকাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছিল, যেই ডকুমেন্টে ইরান বলছে যে সে মানে দীর্ঘমেয়াদে কোন ধরনের পরমাণু অস্ত্র বানাবে না, এরকম একটা ডকুমেন্ট পাঠিয়েছে। কিন্তু এর কিছুক্ষণ পরে আবার সে বলছে যে না, এটা আমি মানি না। মানে ট্রাম্পের কথা হচ্ছে ইরান আমাকে বলছে যে সে দীর্ঘমেয়াদে পরমাণু অস্ত্র বানাবে না একটা ডকুমেন্টে, পরে আরেকটা ডকুমেন্টে নাকি বলেছে যে না, এই প্রস্তাব হচ্ছে আমি মানি না, দীর্ঘমেয়াদে পরমাণু অস্ত্র বানানোর কোনো কথা আমি বলি নাই বা বলবো না, এটা নাকি ইরান আমেরিকাকে বলেছে। যাই হোক, এই যে আমেরিকা ইরান যুদ্ধ বিরতি এবং শান্তি চুক্তিটা যেখানে এসে এখন থেমে আছে সেটা হচ্ছে ইরানের পরমাণু নেই, এর বাইরে আর কিছু নেই। ইরানের ক্ষমতায় কে রইলো, ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা কি হইলো, ইরানের সামরিক বাহিনীর প্রধান হিসাবে কে রইলো, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হিসাবে কে রইলো, ইরানের কাছে কতগুলো মিসাইল রইলো, এগুলোর উপরে না। এখন পুরো এই যুদ্ধটা এখন আসলে নাই, হরমুজ প্রণালীতে জাস্ট হচ্ছে এখন এমন একটা অবস্থা করে রেখেছে যে সারা বিশ্ব হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না, এরকম একটা অবস্থা। তাদের নিজেদের মধ্যে এখন কিন্তু মারামারি নাই। তো এখানে একটা জায়গায় এসে এটা আটকা আছে, সেটা কি? সেটা হচ্ছে ইরানের পরমাণু, ইরানের ইউরেনিয়াম, ইরানের পরমাণু প্রকল্প। ইরান বহু বছর ধরে বলছে যে আমি পরমাণু অস্ত্র বানাবো না। এখন আমেরিকার কথা হচ্ছে ইরান তুমি প্রতিশ্রুতি দাও যে আমি পরমাণু অস্ত্র বানাবো। ইরান বললো যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমেরিকা বলবে না, এতে হবে না, তুমি জনগণের সামনে এসে দাও। ইরান বললো ওকে ঠিক আছে, আমি জনগণের সামনে এসে প্রতিশ্রুতি দিচ্ছি। আমেরিকা বলবে না, তোমার জনগণের না, আমার জনগণের সামনে এসে দাও। ইরান বললো যে ঠিক আছে, তোমার জনগণের সামনে আমি কিভাবে দেবো? আন্তর্জাতিক মিডিয়াতে। ওকে, আমি আন্তর্জাতিক মিডিয়াতে বিবৃতি দিলাম যে আমি পরমাণু অস্ত্র বানাবো না। আমেরিকা বললো না, এতেও হবে না, যেহেতু তুমি হচ্ছে একটা কি বলে ধর্মীয় সিস্টেমে পরিচালিত একটা দেশ, তুমি ফতোয়া জারি করো। ইরান ফতোয়া জারি করলো যে ঠিক আছে, পরমাণু অস্ত্র ব্যবহার করা এবং উৎপাদন করা নাজায়েজ। তারপর কি? তারপরেও আমেরিকা কি করে? আক্রমণ করে। এখন জিনিসটা হচ্ছে আসলে আমেরিকাই বুঝতে পারতেছে না যে সে কি চাইছে। আমেরিকা চাইছে কি? ইরানের কোনো পরমাণু কেন্দ্র থাকবে না,
ইরানে কোনো পরমাণু কেন্দ্র। এখন দেখেন, পরমাণু কেন্দ্র মানেই যে হচ্ছে শুধুমাত্র পরমাণু অস্ত্র, বিষয়টা সেরকম না। বৈজ্ঞানিক দিক থেকে পরমাণু বা ইউরেনিয়াম গুলো এবং এই পরমাণু কেন্দ্রগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। ভাই, ডাক্তারি কাজে যে কত লেভেলে ব্যবহার হয় এগুলো। এখন আপনি এই পরমাণু অস্ত্রের সুতো দিয়ে আপনি ইউরেনিয়ামকে কোনোভাবেই হচ্ছে সমৃদ্ধ করতে দিচ্ছেন না, এবং কোনোভাবেই আপনি এটাকে নিয়ে যে গবেষণা, সেই গবেষণা করার সুযোগ দিচ্ছেন না। কত লেভেলে এটা ব্যবহার হয়। আপনি জাহাজে এটা ব্যবহার করতে পারতেছেন, আপনি চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারতেছেন, আপনি বিভিন্ন ধরনের ডিভাইস তৈরিতে এটা ব্যবহার করতে পারতেছেন। আপনাকে সেই সুযোগও দিচ্ছে না। যাই হোক, এখন এক দর্শক আমাকে লিখেছেন, আপনি কি মেপে দেখেছেন 100 মিটার নিচে শহর বানিয়েছে ইরান? আমি মেপে দেখি নাই, ট্রাম্প মেপে দেখেছে। এবার আপনার পছন্দ হলো তো? ট্রাম্প মেপে দেখেছে, কারণ হচ্ছে তারা 60 থেকে 80 মিটার গভীরে আক্রমণ করতে পারে, গভীরে ঢুকে তারপরে হচ্ছে সেখানের বাংকার ধ্বংস করতে পারে। এরকম বোমা দিয়ে আক্রমণ করেও তারা পায় নাই। মানে বোমা ঢুকেছে, মাটির নিচে গিয়েছে, 60 থেকে 80 মিটার নিচে গিয়েছে, বাস্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তাদের কথা হচ্ছে হ্যাঁ বাস্ট তো হলো, বিস্ফোরণ তো হলো, মাটির ভিতরেও তো ঢুকলো, গভীরেও তো ঢুকলো। যদ্দূর গভীরে ঢোকার কথা ঢুকলো, তাহলেও ওদের পরমাণু স্থাপনা ধ্বংস হলো না কেন? ধ্বংস হলো না কেন? তার মানে হচ্ছে এটা 100 মিটার গভীরে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি গিয়ে দেখেছেন নাকি, না আমি তো গিয়ে কোনো কিছুই দেখি নাই। আমি এই যে জিনিসগুলো আলোচনা করছি আমি তো কোনোটাই গিয়ে দেখি নাই। বুঝতে পারছেন? যাই হোক, ভালো, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, ভালো লেগেছে আপনার প্রশ্নটা। যুক্তরাজ্য এবং ফ্রান্স নাকি হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, এটা কি সত্য? পাঠালে দেখা যাবে। শব্দের গোলযোগ। আচ্ছা, আবার আমাদের সেই আলোচনায় আসি। আলোচনাটা হচ্ছে ট্রাম্প শেষ পর্যন্ত কি করবে। ট্রাম্পের কথা হচ্ছে আমি শেষ পর্যন্ত কি করব আমি সেটা কি আপনাদেরকে বলবো? ভালো কথা, আপনি আমাদেরকে তো বলবেন। আপনি কাকে বলবেন? তার কথা হচ্ছে আমি আমার প্রতিরক্ষা মন্ত্রীরও বলবো না, আমি আমার পররাষ্ট্রমন্ত্রীকেও বলবো না, আমি শুধু একজনকে বলবো, সে হচ্ছে কি? নেতানিয়াহু। আর নেতানিয়াহু এই যুদ্ধ নিয়ে কি বলছে? নেতানিয়াহু এই যুদ্ধ নিয়ে বলছে যে ইরান যুদ্ধ শেষ করার মতো সময় এখনো আসে নাই। এটা হচ্ছে নেতানিয়াহুর কথা। তো এই যে ইরান যুদ্ধ শেষ করার মতো সময় এখনো আসে নাই যদি নেতানিয়াহু বলে, ট্রাম্প কি যুদ্ধ শেষ করবে? এ কারণে দেখবেন যে ট্রাম্প হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই ধরনের উল্টোপাল্টা কথা বলে। এগুলোকে হয়তো আমরা উল্টোপাল্টা কথা বলতে পারি, এগুলোকে সে হয়তো বলতে পারে যে এটা হচ্ছে তার রাজনৈতিক একটা চাল, রাজনৈতিক যে তার বিচক্ষণতা, সেটার একটা ফলাফল হতে পারে। এখন এই জায়গায় এসে ইরান কি করবে? পাকিস্তান বলছে যে আমরা মধ্যস্থতা করছি, উভয় পক্ষ যেন হচ্ছে কোনো ধরনের যুদ্ধে আবার নতুন করে না জড়ায়, নতুন করে যেন যুদ্ধ শুরু না হয়, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু ট্রাম্প যে বললেন যে তার হচ্ছে এই প্রজেক্ট ফ্রিডম তিনি আবার শুরু করবেন, যে প্রজেক্ট ফ্রিডম শুরু করার পরে ইরান ধরেন মানে ধুমধাম করে হচ্ছে তার মাথার উপরে বোম মেরেছিল, সেই প্রজেক্ট শুরু করবে এখন নতুন করে বলছে। ইরান তখন কি করবে সেখানে, এটা একটা দেখার বিষয়। আরেকটা দেখার বিষয় হচ্ছে যে আজকে তো মে মাসের 11 তারিখ, মে মাসের শেষ দিকে ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠক। সে পর্যন্ত ট্রাম্প কি করেন, সে পর্যন্ত ট্রাম্প কি করেন। তো ট্রাম্পের যে বক্তব্যগুলো, ট্রাম্পের যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলোতে এখনো যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আসলে আমেরিকার এখনো পর্যন্ত আসলে কোনো এক্সিট প্ল্যান দাঁড় করাতে পারে নাই এই যুদ্ধ থেকে। তার মধ্যে কি আছে, যেমন ট্রাম্প বলছে যে ইরানের কট্টরপন্থী লিডাররা আসলে এই যুদ্ধটাকে বন্ধ করতে দিচ্ছে না, কিন্তু তার কথা হচ্ছে যে আমি শেষ পর্যন্ত তাদের সাথে নেগোসিয়েশন চালিয়ে যাব এবং তাদেরকে একটা চুক্তি করাবোই, কারণ হচ্ছে আমি চুক্তি করানোর নেতা, মানে আই এম দ্য বস অফ ডিল। আছে না তার একটা এরকম কি একটা বই আছে না, যে হচ্ছে আর্ট অফ ডিল। তো আর্ট অফ ডিল হচ্ছে আমি জানি, সুতরাং এটা দেখা যাবে যে আমি কিভাবে করতে পারি। তার বাইরে তার কথা ছিল কি যে ট্রাম্প ইরান যে চুক্তি এখনো পর্যন্ত আমাদের কাছে পাঠিয়েছে সেটার আসলে কোনো ভ্যালু নেই। এবং তার আরেকটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে আমি যদি
আমেরিকার প্রেসিডেন্ট না হতাম তাহলে ইরান এতদিনে আমেরিকাকে শেষ করে দিত। এটা হচ্ছে তার কথা। ভালো কথা, এই দিকে যাব না, এইগুলো তো হচ্ছে আপনাদের মানে রিপিট হচ্ছে এই কথাগুলো। এখন যাই আরেক জায়গায়। ইরানে যেহেতু যুদ্ধ নাই, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের দেশে তেল গ্যাসের দাম বেড়েছে, সে সেখান থেকে গ্যাসের উপর থেকে ট্যাক্স কমাবে বলেছে, মানুষের যেন দুর্ভোগ কমে। এর মধ্যে সে আরেকটা কাজ করতে চাইছে। তার কথা হচ্ছে যে কিউবাকে আমরা অনেক চাপ দিয়েছি, চাপ দেওয়ার পরও কিউবা হচ্ছে মাথা নোয়ায় নাই আমাদের কাছে, এখন আর আমার ধৈর্য কুলাচ্ছে না, কিউবা নিয়ে একটা রফা দফা করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ইরান থেকে ট্রাম্পের অন্য কোনো দিকে নজর ফেরাতে হবে। এটাই হচ্ছে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের বড় সমস্যা। যদি রাজনীতিবিদরা শুধুমাত্র পপুলার রাজনীতি করে, অর্থাৎ জনসমর্থন, প্রত্যেকটা কাজে সে যদি জনসমর্থন এবং জনগণকে উৎফুল্ল করা, জনগণকে হচ্ছে কি বলে ফুসলাইয়া দেওয়া, এই ধরনের কাজ করে, তখন কিন্তু সে একটা সময় পরে তার মানে রিয়াল পলিটিক্স করতে পারে না। তখন হচ্ছে আপনি জনগণকে খুশি করার জন্য সবকিছু করবেন, জনগণ যখন হচ্ছে নাখোশ হবে তখন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন আপনি চিন্তা করতেছেন ওরে খুশি করার জন্য আমার কি দরকার। যেমন ধরেন ইরান যুদ্ধটা শুরু করার সময় জনগণকে সে কিভাবে খুশি করবে বলেছিল, ইরানের 3 দিন মধ্যে আমার একটা বিজয় হবে এবং আমি বিজয় দেশে মালা পরে তারপরে হচ্ছে হোয়াইট হাউসের সামনে আমি হাঁটাহাঁটি করবো আর জনগণ হচ্ছে হাততালি দেবে, এরকম একটা কথা তার মানে এরকম একটা খায়েশ তার ছিল। সেটা হয় নাই। না হওয়াতে কি হয়েছে? সেটা না হওয়াতে এখন এই যে ইরান যুদ্ধে এসে এখানে থেমে গেছে, এখন জনগণের তো তাকিয়ে আছে যে ইরান যুদ্ধে তুমি না একটা বিজয়ী দেশে আসবা, একেবারে ঘোড়ার পিঠে চড়ে, তারপরে হচ্ছে তুমি এই কি বলে মালা পরে তারপরে আসবা, আমরা তোমাকে হাততালি দেবো ঢোল টোল বাজিয়ে, তারপর তোমাকে গ্রহণ করবো। কোথায়? সেটা নাই। এখন তার তাহলে এই ইরান নিয়ে যে মানুষজন প্রশ্ন করছে, এটা থেকে তো তার মনোযোগ অন্যদিকে নিতে হবে। এখন অন্যদিকে মনোযোগ কোথায় নেবে? যেমন সে কিন্তু সবসময় হচ্ছে বিভিন্ন দিকে মানুষের মনোযোগ কাড়ার চেষ্টা করছে। একটা সময় হচ্ছে পানামা খাল নিয়ে, এরপরে একটা সময় কানাডাকে নিয়ে, এরপরে একটা সময় গ্রিনল্যান্ডকে নিয়ে, এরপরে একটা সময় ইউরোপকে নিয়ে, একটা সময় চীনকে নিয়ে, একটা সময় সব দেশকে নিয়ে, তারপরে হচ্ছে ভেনিজুয়েলাকে নিয়ে, ভেনিজুয়েলার পরে ইরানকে নিয়ে। এখন ইরানকে নিয়ে সে যে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, সেই চেষ্টাতে মনোযোগ আর পাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আর ক্লাইম্যাক্স নেই, এখানে ক্লাইম্যাক্স নেই, এখানে এসে ঘটনা হচ্ছে মানে স্মুথলি চলছে। এখন জনগণ এখানে তার কাছ থেকে যে প্রত্যাশা, যে ফায়দা বা যে সফলতা দেখতে চাচ্ছে, তার সাপোর্টাররা সে সেটা দেখাতে পারছে না। তার এখন থেকে মনোযোগ অন্যদিকে নেওয়া দরকার। কোথায় নিবে? চীনের সাথে অনেকদিন হচ্ছে ঠুসাঠুসি করে মনোযোগ বেশি একটা আকর্ষণ করতে পারে না। এখন কিউবা আছে, হয়তো বা কিউবাকে যদি সে মনে করে যে হ্যাঁ কিউবা হচ্ছে একটা দুর্বল লোক, আমি এটাকে টস করে গিলে খেয়ে ফেলতে পারবো, এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে সে ওখানে আবার হচ্ছে নতুন করে সে ইতিহাস লেখানোর চেষ্টা করবে, তার বিজয় গল্প লেখানোর চেষ্টা করবে। এটা হচ্ছে একটা তার কি বলে পরিকল্পনা কিউবাতে। এবারে আমরা কিছু সংক্ষিপ্ত কিছু খবর নিয়ে আসি আপনাদের সাথে, যেই খবরগুলো আজকে শেয়ার করা দরকার। আমরা অনেক সময় জাস্ট ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আসলে আসল খবরের মধ্যেই যেতে পারি না। আসল খবরের মধ্যে একটা হচ্ছে, আমি জাস্ট হেডলাইন গুলো বলে যাই, সেটা হচ্ছে মেক্সিকো কিউবাতে তার ত্রাণ পাঠিয়েছে, মানবিক সহায়তা পাঠিয়েছে কিউবাতে, কারণ কিউবাকে আমেরিকা ব্যাপক পরিমাণে অর্থনৈতিক চাপ দিয়ে রেখেছে। এতে কিউবার অর্থনীতি এত বেশি চাপের মধ্যে পড়েছে যে সেখানে